নমস্কার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু বৈষ্ণব পীর পয়গম্বর যেখানে সাকার নিরাকারে যে অবস্থায় বিরাজ করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি প্রণাম জানাই আমার মাতা পিতার শ্রীপাদ পদ্মে। আজ আমি এমন একটা গান গাইব যে গানের মধ্যে শুধু ব্যথা, শুধু বেদনা। ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আপনারা সবাই জানেন। দুটো কথা আমি বলছি। মুসলিম ভাইদের জন্য হলো পাকিস্তান, তখন অবিভক্ত বাংলায় মুসলিম সম্প্রদায় বেশি ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল। বাংলাটাকেও ভাগ করে দেওয়া হলো। নিশ্চয়ই এর পিছনে কোনো সূক্ষ্ম কারণ ছিল, আপনারা সবাই জানেন। খুব চেষ্টা চলছিল পুরো বাংলাটাকেই পাকিস্তান করে নেওয়ার। সেই বাংলা অর্ধেক পূর্ব পাকিস্তান করে দিয়ে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। তাহলে যে দেশে ইসলাম রাষ্ট্র করা হলো, সেখানে যে প্রচুর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, শিখ সম্প্রদায়ের মানুষ আটকা পড়ে গেল। আপনারা ভেবে দেখুন, যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দলিত মুক্তি সূর্য যাদেরকে বলা হয়, হাজার হাজার বছর ধরে যে দলিত সম্প্রদায়কে পদদলিত করে রেখেছিল, বঞ্চিত করে রেখেছিল, লাঞ্ছিত করে রেখেছিল, তাদের মুক্তির জন্য এসেছিলেন বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ ঠাকুর। প্রকৃত ধর্মের যে মূল দর্শন, সেই দর্শনটাকে ক্ষীরের মতো দুধ থেকে যেমন মাখন তোলে, রাজহাঁসের কাছে দুধ জল দিলে যেমন দুধটুকু গ্রহণ করে, ঠিক হরিচাঁদ ঠাকুর ধর্মের সেইটুকু তুলে সবার হাতে দিয়েছিলেন। এই নাও, এটা হচ্ছে প্রকৃত ধর্ম। আর যেসব ধর্মের নামে ভণ্ডামি, ওগুলো ধর্ম নয়, এক শ্রেণীর মানুষের ওটা শোষণের কৌশল। তোমরা সেই শোষণ থেকে বেরিয়ে এসো। এই প্রসঙ্গে বলছি, পাঞ্জাবকেও দ্বিখণ্ডিত করা হয়েছিল, যেখানে এসেছিলেন আমার গুরু নানক দেবজি। তিনিও ব্রাহ্মণ্যবাদ বিরোধী ছিলেন। বিশেষ করে সূক্ষ্ম সনাতন ধর্মটাকে শেষ করে দিয়েছে ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা। এই জন্য হরিচাঁদ ঠাকুরের সঙ্গে, বাবা হরিচাঁদ গুরুচাঁদের সঙ্গে আমি গুরু নানক দেবজির কথাও বললাম কেন, তিনিও ছিলেন ব্রাহ্মণ্যবাদ বিরোধী। এই দুটোকেই ভাগ করে দিয়েছিল। কিন্তু যে হিন্দু শিখগুলো পাকিস্তানে থেকে গেল, তাদের জন্য যে আশ্বাসবাণী দেওয়া হয়েছিল, তোমরা যেদিন ভারতে আসবে সেদিন নাগরিকত্ব পাবে, তোমরা যারা শিক্ষিত তাদের চাকরি দেওয়া হবে, যে সম্পদ তোমরা ফেলে আসবে ও দেশে, সেই সম্পদের মূল্য তোমরা ভারতে এসে ফিরে পাবে। কারণ তোমরা তো আদি ভারতবাসী, ভারতের মূল নিবাসী। তাহলে তোমরা যারা ভারতকে ভাগ করে ইনডিভাইডেড সিটিজেন, ইনডিভাইডেড ভারতের সিটিজেন যারা, তাদের তোমরা পাকিস্তানি নাগরিক করে দিয়েছিলে, তাদের নাগরিকত্ব দেবার দায়িত্ব তোমাদের উপর বর্তায়। বাবা সাহেব আম্বেদকর সেইভাবেই তিনি সংবিধান রচনা করেছিলেন। পরবর্তীতে কুচক্রীরা শয়তানি করে 87 সালে সর্বপ্রথম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী
তিনি সেখানে হাত দিলেন, জন্মসূত্রে নাগরিকত্বকে ছাঁটাই করলেন। 1955 সালের যেটা সিটিজেনশিপ প্রিন্সিপাল অ্যাক্ট 1955, সেই অনুপাতে বিদেশি মা বাবা এসেও ভারতবর্ষে জন্ম নিলে, সন্তান জন্ম দিলে সন্তান ভারতের নাগরিকত্ব পেত। রাজীব গান্ধী করলেন না, দুইজন মা বাবা দুইজনই বিদেশি হলে সে তার সন্তান ভারতের নাগরিকত্ব পাবে না, মা অথবা বাবা একজনকে ভারতের নাগরিক হতে হবে। যে হিন্দুগুলো দেশে পড়ে গেল তারা তো ভারতের নাগরিকই ছিল। মাই ফাদার অ্যান্ড মাদার was citizen of undivided India. আমার মা বাবা অবিভক্ত ভারতের নাগরিক, আমার ঠাকুর দাদা অবিভক্ত ভারতের নাগরিক, কিন্তু এখানে আসবেননি। তাহলে তিনি এলে তাকে যদি বলা হয় তুমি তো ভারতের নাগরিক না, এই অ্যামেন্ডমেন্ট প্রথম করেছিল। তারপর 2003 সালে জন্মসূত্রে নাগরিকত্বটা পুরোপুরি কেড়ে নিল এনডিএ সরকার। দুঃখের বিষয়, সেই এনডিএ সরকারের যে সিএবি নাগরিকত্ব বিল, সিটিজেনশিপ সিএ অ্যামেন্ডমেন্ট বিতে বিল, তাহলে সেখানে কি হলো? সেখানে বলা হলো না, একজন হলে না, মা বাবা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, তাহলে তার সন্তান ভারতে জন্ম নিলে নাগরিকত্ব পাবে। তার মা অথবা বাবা একজন ভারতের নাগরিক হলেও হবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়, ইললিগ্যাল মাইগ্রেন্ট না হয়। কাকে বলছো তুমি ইললিগ্যাল মাইগ্রেন্ট? কাকে বলছো তুমি অবৈধ অনুপ্রবেশকারী? যে মানুষটা অবিভক্ত ভারতের নাগরিক সে তো ভারতেই আসবে, তাকে তুমি বলছো অবৈধ অনুপ্রবেশকারী? সে ওপার বাংলা থেকে, পূর্ব পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে উগ্র মুসলিমদের অত্যাচারিত হয়ে মা বোনদের ইজ্জত বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে রাতের অন্ধকারে পালিয়ে তারা তো ভারতেই এসেছে, তারা তো ভারতেরই নাগরিক ছিল। হোয়াই তাদের অবৈধ অনুপ্রবেশকারী করবে? এবং এমন লেখাটা তোমরা লিখে দিলে যে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে বিদেশ থেকে ভারতে এসেছে তারা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। ছি ছি ছি, ধিক্কার জানাই তোমাদের এই সিএএ কে। কোন সিএ? 2003 সালের সিএ, যে সিএ কে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবাই হাসি মুখে সমর্থন করে পাশ করে দিয়েছিল। সিএবিটা এনেছিল এনডিএ সরকার, তৎকালীন বিজেপি সরকার, সকলকে নিয়ে করা তাই এনডিএ সরকার। ছি 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 ছি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তোমরা সেদিন তো বলনি যে 2003 সালের এই আইনের ফলে কোটি কোটি মানুষ তারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেলে তাদের সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্বটাও পাবে না, এ আইন হতে পারে না। আর তোমরা কেন্দ্রে যারা ছিলে কি ভেবে ওই আইনটা পাশ করেছিলে একবার বলতে পারো? ওপার বাংলায় বেশি আটকা পড়েছে কারা? বাঙালিরা, তাই তো, হিন্দু বাঙালিরা, আর বিশেষ করে শিডিউল কাস্ট যারা তারা, তাই তো। তাহলে তোমরা কি মনে প্রাণে, এতে প্রমাণ হয় না যে দলিত বিরোধী, শিডিউল কাস্ট বিরোধী ছিলে? আমার যুক্তিটা তুমি খণ্ডন করো, বলতে পারো বেশিরভাগ উচ্চ বর্ণের মানুষ যদি ওপার বাংলা আটকা পড়ে থাকতো, হিন্দু উচ্চ বর্ণের মানুষ, তোমরা এমন বিল করতে পারতে? কখনো করতে পারতে না। তোমরা রিসার্চ করে দেখেছিলে, তোমরা ইনভেস্টিগেশন করে দেখেছিলে যে পাকিস্তান এবং বাংলাদেশে
বর্তমান বাংলাদেশে যারা আটকা পড়ে আছে হিন্দুরা, তাদের তো আমরা হিন্দু বলেই মানি না। তারা তো ছোট জাত, তারা অচ্ছুত। ওই অচ্ছুত গুলো ওরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যায়। ভয় পেয়েছিলে, তাই না? কারণ ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ কিছু বলে থাকে, সে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর উদাত্ত কণ্ঠে এই মনুবাদ ধ্বংসের জন্য, ব্রাহ্মণ্যবাদ ধ্বংসের জন্য আন্দোলন করেছে তারা। তাই তোমরা ভয় পেয়েছিলে যে হরিচাঁদের ওই গোষ্ঠী, ওই নোমর গোষ্ঠী, ওই মতুয়ার গোষ্ঠী, ওই শিডিউল কাস্টের গোষ্ঠী, ওরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যায়। তোমরা ভেবেছো আমরা কিছু বুঝি না, তাই তো? ধন্য ধন্য তোমরা, খুব ভালো। আইন করলে 2003 সালে, আর সেই আইনটাকে ঠেলে দিলে 1948 সালের 19শে জুলাইয়ের কবলে। এটা হয়? এমন আইন হতে পারে? সেদিন এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা কেস হয়নি। সেদিন এই আইনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক নেতা একটি কথা বলেননি। আমরা জানতাম না এমন আইন হয়েছে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের শিক্ষিত সমাজ যখন তাদের কাছে এটা ধরা পড়লো একই আইন, তাই 5 সাল থেকে বিরাট আন্দোলন শুরু হলো। বড় মা শ্রদ্ধা প্রয়াত বীণাপাণি দেবী, তার নেতৃত্বে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির নেতৃত্বে মেট্রো চ্যানেলে লক্ষ লক্ষ সর্বহারা মানুষ তারা জমায়েত হয়েছিল। তাদের একটাই দাবি, 2003 সালের কালা কানুন বাতিল করো, আমাদের জন্মসূত্রে নাগরিকত্ব ফিরিয়ে দাও, বাতিল করো তোমার 1987 সালের আইন, বাবা সাহেব আম্বেদকরের প্রিন্সিপাল অ্যাক্ট 1955, ওটাকে রাখো। সেই আন্দোলনে আমরাও যোগ দিয়েছিলাম, বঙ্গীয় লোককবি সংস্থা এবং বিশেষ বিশেষ সংগঠন। সেই আন্দোলনে কেঁপে উঠেছিল দিল্লির দরবার। আন্দোলনের দিল্লির রাজপথে আমরা নেমেছিলাম, জয়ডঙ্কার ধ্বনিতে ধ্বনিত হয়েছিল দিল্লির আকাশ বাতাস। আমরা কলকাতাকে কাঁপিয়ে দিয়েছিলাম। মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ বলতে আমি দ্বিধাবোধ করি না। এই আন্দোলনটা তো শুধু নমশূদ্র মতুয়াদের না, যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সমস্ত উদ্বাস্তু মানুষ যারা উপর বাংলা থেকে এসেছে, পালিয়ে পালিয়ে এসেছে। তোমার নাম কি? নিবারণ ভট্টাচার্য, সুরেন্দ্রনাথ গাঙ্গুলি। তোমার বাবা যদি পালিয়ে এসে থাকে, তোমার কাছেও খুলে বলি, তুমিও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী। আন্দোলনটা করে নমশূদ্র মতুয়া যারা, এদের ঘৃণা করে ওরা, আবার এদের আন্দোলনের ক্ষীরটুকু ওরাই খায়। কি অদ্ভুত ব্যাপার! বর্তমান বিজেপি সরকার এদের আন্দোলনে সাড়া দিয়ে 2019 সালে যে সিএটা পাশ করেছে, তারা কথা দিয়েছিল যে আমরা 2003 সালের 21B ধারা, জন্মসূত্রে নাগরিকত্ব যেটা হরণ করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে, ওটাকে আমরা পরিবর্তন করে দেব। তখন পরিবর্তন করেনি। এরা কত সহজ, কত সরল, একচেটিয়া বিজেপিকে ভোট দিয়ে দিল। ভোট দিয়ে তাদের 2 থেকে 18টি আসন জয়যুক্ত করে দিল। কত ভালো এরা! আশ্বাসবাণীটুকু পেয়ে তারা এটা করে দিল। তারপরে তোমরা যে সিএটা করলে, সেই সিএর মধ্যে কি আছে সেটা বড় কথা না। আমাদের মধ্যে এক পক্ষ বলছে সিএতে যা রয়েছে লেখা, তাতে উদ্বাস্তুর একটা মানুষও নাগরিকত্ব পাবে না। যারা পাসপোর্ট করে এসেছে এবং যারা মাইগ্রেশন করে এসেছে, আগে এসে রিপোর্ট করেছে, তারা ছাড়া নাকি আর কেউ নাগরিকত্ব পাবে না। এটা বলছে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ। কি আছে কি না আছে, একটা সিএ পাস হলে 6 মাসের মধ্যে তার রুলস বের করে ওটাকে বলবৎ করতে হবে, আইনটাকে।
এখনো 2003 সালের আইন ভারতবর্ষে বলবৎ। প্রথম 6 মাসে পারলো না, করলো না। তারপর 3 মাস টাইম নিল, সে 3 মাসের মধ্যেও করলো না। এই অক্টোবর মাসের 10 তারিখে সে 3 মাস শেষ হয়ে গেছে, আবার 3 মাস সময় নিয়েছে। কেন গো? কই লকডাউনে সন্তান সন্ততি হওয়া তো বন্ধ হয়নি, প্রসব তো হচ্ছে। লকডাউনে বহু আইন প্রসব হলো, বহু আইনের রুলস বের করে বলবৎ হয়ে গেল। এটা কেন আটকে গেল? এখানে প্রশ্ন, মানুষের মনে এখন প্রশ্ন এসেছে। অনেকে ভাবছে আমি তাহলে কি রুলস বের করে সিএ লাগু করার কথা বলছি, অসীম সরকার কি বিজেপির দালাল হয়ে গেল, তার মানে কি এরকমও বলছে অনেকে। আবার কেউ বলছে অসীম সরকার তৃণমূলের দালাল হয়ে গেল। আরে না, আমি দালালি করি না, আমি আমার উদ্বাস্তু মানুষের দালালি করি। উদ্বাস্তু মানুষের জন্য আমি মৃত্যুকেও হাসি মুখে বরণ করতে পারি। আমি অন্ধভাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে রাজি না, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছেন সেটাও ইল্লিগ্যাল কথা বলছেন। আমি এনআরসি হতে দেব না, আমি সিএ হতে দেব না। বাবা, তোমরাই তো 2003 সালে 14 এ ধারাটা তৈরি করেছো এনআরসি করবার জন্য। তাহলে তুমি কি করে বলছো আমি এনআরসি হতে দেব না? এনপিআরটা তো হয়েই যাচ্ছে, এনআরসির আগেরটা। সাবধান হয়ে যান আপনারা। তাহলে আমরা বুঝতে পারতাম যদি 6 মাসের মধ্যে রুলস পাস করে এদের নাগরিকত্ব দেওয়া আরম্ভ হতো কি হতো না, আমরা পরিষ্কার বুঝতে পারতাম। তাই আমরা সন্দিগ্ধ, নাগরিকত্ব পাবো কি? তোমরা যদি রুলস পাস করে একটা সুন্দর আইন প্রণয়ন করে এদের নাগরিকত্ব সব জায়গায় দিতে না পারো, একটা সাব ডিভিশনে দিয়েও দেখাতে পারতে এই যে তোমরা নাগরিকত্ব পাচ্ছ। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা যারা এসছে ওপার বাংলা থেকে পালিয়ে আসলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের আমরা নাগরিকত্ব দিয়ে দিচ্ছি। তাহলে যারা বলছে নাগরিকত্ব পাবে না তাদের মুখ পুড়তো, কিন্তু তাদের মুখ তো তোমরা উজ্জ্বল করছো। তোমরা রুলস পাস করে সরলীকরণ না করে নাগরিকত্ব না দিয়ে, তাহলে আমরা তো ভাববো যে ওরাই সত্য কথা বলছে, তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা মূলত নাগরিকত্ব দেবে না বলে এমন কথা বলছো, এই রুলসটাকে আটকে রেখেছো। এগুলো করো না। কি হবে? করো না, এগুলো তোমরা করো না। অতি সত্বর এদের নাগরিকত্ব দিয়ে দেখাও। তাই না হলে মনে রেখো, যেভাবে ঢেউয়ের তালে তালে মানুষ বিজেপির দলে গিয়েছিল, ঠিক উল্টো ঢেউ উঠবে। বিজেপির ভোট ব্যাংক ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। জানো না এখনো মানুষের সেই দুঃখের কথা, এখনো ওপার বাংলার কথা মানুষের যারা মনে পড়ে। সেদিন এক বৃদ্ধ, তার সঙ্গে আলোচনা করছিলাম, কাঁদছিল আর বলছিল, ওরে এদেশে এসেছিলাম, আমার দেশ, আমি তো অবিভক্ত ভারতের নাগরিক, এখন বলছে আমি নাকি অবৈধ অনুপ্রবেশকারী। জানো, তার সেই ব্যথার কথা দিয়ে আমি একটা গান রচনা করেছি। সেই বৃদ্ধ আমাকে বলল, এখনো স্বপ্নে দেখি সে ওপার বাংলার কথা। হারানো দিনে স্মৃতি জাগে শুধু মনে, আমি বাতায়নে থাকি জবে বসে, কবে যাব নিজ দেশ। সেই বৃদ্ধ বলছিল, আমার দেশ তাহলে আমাকে ফিরিয়ে দাও। তোমরা যদি আমাদের অবৈধ অনুপ্রবেশকারী বলো, তোমরা যদি আমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান না করো, আমাদের দেশ ফিরিয়ে দাও। আমাদের দেশ কোথায় বলো?
তোমরা কি জানো কি সুখে ছিলাম আমরা ওদের সাথে? তাই সেই বৃদ্ধের মনের কথা, হারানো দিনের স্মৃতি জাগে শুধু মনে, আমি বাতায়নে থাকি যবে বসে, কবে যাব কবে যাব জন্মভূমি মোর স্বর্গ হতে শ্রেষ্ঠ জেনেছি জগতে, জন্মভূমি মোর স্বর্গ হতে শ্রেষ্ঠ জেনেছি জগতে, যখন যেখানে যাই সেই স্মৃতি কোথা পাই, নয়নের জলে বুক ভাসে, আমি যাব হবে যাব যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল, হিন্দু অধ্যুষিত জেলা সব কটা তোমরা তাদেরকে দিয়ে দিলে ইসলাম রাষ্ট্রের মধ্যে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সোনার বাংলা। কে বলেছিল তোমাদের বাংলাকে ভাগ করতে? সব ফেলে চলে এসে অবৈধ প্রবেশকারী বন্ধু, সময় থাকতে 2003 সালে ওই কালা কানুন বাতিল করে দাও। কি ছিল ওই দেশে? তাই আমার গান, ফাটিয়ালি মন ভুলানো, কোথা পাই ধান খেতে ঢেউ তোলানো, ফাটিয়ালি সুর দিয়ে মন ভুলানো, কোথা পাই ধান খেতে ঢেউ তোলানো, শাপলা সুন্দরী ফুলের গন্ধরাশি ভেজা বাতাসে আসে না ভাসি, শাপলা
জড়ানো বধূর হাত ফালি, সেই নূতন বউ ঘোমটা নিয়ে থাকতো, অল্প একটু একটু করে তাদের চন্দ্র বদন দেখা যেত। আহা, কি লাজুক তারা ছিল। ছোট সময় থেকে ঠাকুরমা ঠাকুর দাদার মুখে শুনে এসেছি, নারীর অঙ্গের ভূষণ হচ্ছে লজ্জা। তাই আমার গান, ঘোমটা জড়ানো বধূ আজ ফালি, কোথা পাই জননী স্নেহ ভরা বুক, ঘোমটা জড়ানো বধূ আজ ফালি, কোথা পাই জননী স্নেহ ভরা বুক, সন্ধ্যার আগমনে গৃহ রমণী, করে না তো শঙ্খ আর উলুর ধ্বনি, সন্ধ্যার আগমনে সেই গৃহ রমণী, করে না তো শঙ্খ আর উলুর ধ্বনি। এখন সব কিছু হারা হয়ে বেদনার ঝুলি রয়ে প্রাণহীন হয়ে আসি বসে, কবে যাব কবে যাব শেষে আলোয়ের গান, আরঙের ছলে কত বাচারি রোটা, কোথায় পাবে? দাদু ভাই বলছিল আর কাঁদছিল, জানো খোকন কি আনন্দ ছিল, সেই কুটুম পাখির ডাক আর শুনি না, সেই দোয়েলের শীষ শোনা যায় না, সেই প্রাণ খোলা ভালোবাসা পাই না। এখন যে কটা দিন বেঁচে থাকি বড় ব্যথা নিয়ে, বড় কষ্ট নিয়ে, যেমন মনে পড়ে সেই হারানো দেশের কথা। তবুও ভেবেছিলাম অত্যাচারিত হয়ে দেশে এসেছি, যাদের ভরসায় এসেছি, যাদের কথার উপর নির্ভর করে এসেছি, তারা বুঝি আমাদের দুঃখ বুঝবে, কিন্তু এদের হৃদয়ে মায়াও নেই, এদের হৃদয়ে মমতাও নেই। এরা বড় নিষ্ঠুর, এরা হিংসুক, এরা ঘৃণা করতেই শুধু ভালোবাসে, এরা মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে পারে। মন্দিরে ঢুকতে গেলে বলে ছোট জাত, ছোট জাত বড় জাত তৈরি করে কি ঈশ্বর পাঠিয়ে দেয় নাকি? হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে কি মানুষ জন্ম নেয়? মানুষকে যারা ভালোবাসতে না পারে তাদের মন্দিরে কোনোদিন ঈশ্বর আসে না। মানুষকে যারা ঘৃণা করে, ওই মন্দিরে কত টিকটিকি বসবাস করে, মশা বসবাস করে, মাছি বসবাস করে, ওই প্রসাদের উপরে মাছি পড়ে, টিকটিকি পায়খানাও করে দেয়, কত প্রসাদকে মানুষের ডায়রিয়া হয়। কিন্তু সেই মন্দিরে মানুষ ঢুকতে গেলে তাড়িয়ে দেয়। কি ধর্ম! ছোট জাত, অচ্ছুত, এরা জানে না বুকের ব্যথা
ব্যথা, বোঝে না বুকের জ্বালা। চৈতালিতে ছিল বৈতালি সুর, মতুয়ার হরিনাম কতই মধুর। চৈতালিতে উত্তর বৈতালি সুর। কারা গাইতো? সেই গান গাইতো মাঠের কিশোরীরা। তাদের হারমোনিয়াম ছিল না, তাদের কোনো বাদ্যযন্ত্র ছিল না, কিন্তু বৈতালিতে তারা এমন গান গাইত, সেই মাঠ থেকে গানের সুর ভেসে আসতো, মানুষ পাগল হয়ে যেত। আর শোনা যায় না সেই গান। তাই বৃদ্ধ বলছে, খোকন জানো, জানো সে গান আর শুনি না, সে গান আর কেউ শোনায় না সে গান। চৈতালিতে সে বৈতালি মতুয়ার হরিনাম কত যে মধু। দোয়েলের শীষ আর ফকিরের তার, শ্যামের বাঁশরির সুর করিত যে প্লান। দোয়েলের শীষ আর ফকিরের তার, শ্যামের বাঁশির সুর করিত যে প্লান। অসীমের বন মাঝে আজিও সেই সুর বাজে, মাঝে মাঝে শুনি যে বাতাসে। কবে যাব নিদেশে, কবে যাব নিদেশে। হারানো শুধু মনে আমি বাতারণে থাকি জলে বসে। আমি যাব নিদেশে, আমি যাব নিদেশে। জয় বাবা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় তারক চাঁদের জয়। হরি বল, জয় জয় মাতা পিতার জয়। হরি বল, রাধে গোবিন্দ।